আসসালামু আলাইকুম। আমি হোম টিউটর থেকে আপনাদের সাথে আছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ধারাবাহিক পর্বের এটি আমার ৭ম ভিডিও। আজকের বিষয়টি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। টপিকটি অনেক বড় হওয়ায় এই ভিডিওটিতে আমি নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো এড করতে পারিনি। যদি এড করি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সেজন্য আমি এই ভিডিওটিকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস পার্ট 1 হিসেবে কনসিডার করছি। আশা করি অল্প কিছু দিনের ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস পার্ট 2 অর্থাৎ নৈর্ব্যক্তিক প্রশ্ন সহ সমাধান নিয়ে আসবো আপনাদের সামনে। আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাসের মূল বিষয়গুলো আলোচনা করব এবং নেক্সট ভিডিওতে আমরা নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো সমাধান করব। তাহলে চলুন আমরা মূল বিষয়গুলো আলোচনা করে ফেলি। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস হচ্ছে মোট 13টি। আসুন আমরা একটি একটি করে দেখে নিই। প্রথম উপন্যাস করুণা। করুণা প্রকাশিত হয় 1877 সালে। এটি একটি অসমাপ্ত উপন্যাস। এটি একটি সামাজিক উপন্যাস। এই উপন্যাসটি 27 পরিচ্ছদ পর্যন্ত লেখা হয়। এটি ভারতী পত্রিকায় 1877 থেকে 1878 খ্রিস্টাব্দ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। অসমাপ্ত এই উপন্যাসটি তিনি কাদম্বরী দেবীকে উৎসর্গ করেন। উনিশশো 61 সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত রবীন্দ্র রচনাবলীতে করুণা প্রথম প্রকাশিত হয়। করুণা রচনার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল মাত্র 16 বছর। নারী মুক্তি সম্পর্কিত কিছু প্রশ্ন তিনি করুণা চরিত্রের মধ্য দিয়ে পাঠকের কাছে রেখেছেন। যেমন, প্রকৃত শিক্ষায় বঞ্চিত থাকার জন্য নারীর ব্যক্তিত্বের অভাব, বাবার সম্পত্তিতে কন্যা সন্তানের অনধিকার এবং অপরিণত নারীর বাল্যবিবাহের ফলে স্বামীর সঙ্গে যে দুস্তর মানসিক ব্যবধান তা রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন এই উপন্যাস ভাবনায়। আমাদের দ্বিতীয় উপন্যাসটি হচ্ছে বউ ঠাকুরানীর হাট। এটি প্রকাশিত হয় 1883 সালে। এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম প্রকাশিত উপন্যাস এবং সম্পূর্ণ উপন্যাস। এটি একটি ঐতিহাসিক উপন্যাস। রাজা প্রতাপাদিত্যের জীবনী অবলম্বনে রচিত। রবীন্দ্রনাথ ঠাকুর তার দিদি সৌদামণি দেবীকে বউ ঠাকুরানী হাট উপন্যাসটি উৎসর্গ করেন। উপন্যাসটি তিনি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। এই উপন্যাসকে কেন্দ্র করে প্রায়শ্চিত্ত নাটকটি রচিত, যা পুনরায় ভেঙে রবীন্দ্রনাথ ঠাকুর পরিত্রাণ নাটকটি রচনা করেন। এই উপন্যাসটিতে প্রতাপচন্দ্র ঘোষ রচিত বঙ্গাদীপ পরাজয়, যেটি 1869 সালে প্রকাশিত হয়, সেটির প্রভাব লক্ষ্য করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বউ ঠাকুরানীর হাট উপন্যাস অবলম্বনে 1953 সালে বউ ঠাকুরানীর হাট চলচ্চিত্রটি নির্মাণ করেন। এই চলচ্চিত্রটি আমি দেখেছি, অনেক সুন্দর। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে এই ছবিটি আছে, দেখতে পারেন। আশা করি ভালো লাগবে অনেক। আমাদের তৃতীয় উপন্যাসটি হচ্ছে রাজর্ষি। এটি প্রকাশিত হয় 1887 সালে। এটি একটি ঐতিহাসিক উপন্যাস। এটি বালক পত্রিকায় প্রকাশিত হয়। ত্রিপুরার রাজ পরিবারের ইতিহাস নিয়ে এটি রচিত। এই উপন্যাসকে ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিসর্জন নাটকটি রচনা করেন। রাজা গোবিন্দ মাণিক্য দেবী মন্দিরে বলিদানের ঘোর বিরোধী ছিলেন। মন্দিরের পুরোহিত রঘুপতির নিদারুণ দ্বন্দ্বের পটভূমিকায় এই উপন্যাসের কাহিনী রচিত। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী চরিত্রবিহীন উপন্যাস। এই উপন্যাসটি মানবতার পক্ষে
এবং ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে রচিত হয়। আমাদের পরবর্তী উপন্যাসটি হচ্ছে চোখের বালি, যেটি 1903 সালে প্রকাশিত হয়। এটি একটি সামাজিক উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম মনস্তত্ত্বমূলক সামাজিক উপন্যাস এটি। চোখের বালি উপন্যাসটি প্রথম প্রকাশের কৃতিত্ব নিতে ভারতী ও নবপর্যায় বঙ্গদর্শন উভয় পত্রিকাই সচেষ্ট হয়েছিল, কিন্তু উপন্যাসটি নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এই উপন্যাসটির পূর্ব নাম ছিল বিনোদিনী। এই উপন্যাসের বিধবা বিনোদিনী চরিত্রের আদর্শ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তার চরিত্রহীন উপন্যাসের কিরণময়ী চরিত্রাঙ্কনে প্রেরণা দিয়েছিল। চোখের বালি উপন্যাস রচনার সূত্রপাত শিলাইদহে হয়। 1904 সালে অমরেন্দ্রনাথ দত্ত এই উপন্যাসের নাট্যরূপ দেন। অমরেন্দ্রনাথ দত্ত নিজে এই নাটকে নায়ক মহেন্দ্র এর চরিত্রে অভিনয় করেছিলেন। প্রভাত কুমার মুখোপাধ্যায় তার রবীন্দ্র জীবনী দ্বিতীয় খণ্ড গ্রন্থে বলেছেন, নাট্যরূপ দিয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ। যদিও হরীন্দ্রনাথ দত্ত তার রবীন্দ্রনাথ ও সাধারণ রঙ্গালয় গ্রন্থে লিখেছেন, গিরিশচন্দ্রের কাছে নাট্যরূপ দেবার প্রস্তাব করা মাত্র তিনি তেলে বেগুনে জ্বলে উঠেন। বলেন, কি ওই দুর্নীতিমূলক বই আমি নাট্যরূপ দেব? আমি যে থিয়েটারে আছি সে থিয়েটারে আমি কখনো অমন জঘন্য বই অভিনীত হতে দেব না। চোখের বালি উপন্যাসটি বাংলায় দুইবার চলচ্চিত্রায়িত হয়েছে। 1938 সালে অ্যাসোসিয়েট পিকচার্সের প্রযোজনায় চোখের বালি অবলম্বনে নির্মিত প্রথম চলচ্চিত্রটি মুক্তি পায়। 2003 সালে বিশিষ্ট পরিচালক ঋতুপর্ণ ঘোষ এই উপন্যাস অবলম্বনে চোখের বালি নামে আরেকটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। 1913 সালে দ্য মডার্ন রিভিউ পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের উৎসাহে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো সুরেন্দ্রনাথ ঠাকুর চোখের বালি অনুবাদ করেন আর নাম দেন আইসোর। পরে নাম পরিবর্তন করে রাখেন বিনোদিনী। 1913 সালে রূপনারায়ণ পান্ডে উপন্যাসটির হিন্দি অনুবাদ করেন। এই হিন্দি অনুবাদটি আক্কি কিরকির নামে প্রকাশিত হয়। চোখের বালি ইংরেজি দুইবার, হিন্দি ও জার্মান ভাষায় অনুদিত হয়। এর উপজীব্য বিষয় হচ্ছে বাঙালি সমাজ ও পারিবারিক জীবনের বিচিত্র বলিষ্ঠ বিশ্লেষণাত্মক বর্ণনা। আমাদের পরবর্তী উপন্যাসটি হচ্ছে নৌকাডুবি। এটি 1906 সালে প্রকাশিত হয়। এটি একটি সামাজিক উপন্যাস। এটি নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এই উপন্যাসটি তিনি তার ভগ্নতরী কবিতা অবলম্বনে রচনা করেন। উপজীব্য বিষয় হচ্ছে সমাজের মধ্যে সম্পর্কের জটিলতায় দ্বিধাদীর্ণ মানুষের চিত্র। পরবর্তী উপন্যাসটি হচ্ছে প্রজাপতির নির্বন্ধ। এটি 1908 সালে প্রকাশিত হয়। এটি একটি হাস্যরসাত্মক উপন্যাস। 1913 বঙ্গাব্দে রবীন্দ্র গ্রন্থাবলী হিতবাদীর উপহার সংকলনে চিরকুমার সভা নামে এটি প্রকাশিত হয়। পরে চিরকুমার সভা নামে এই উপন্যাসটির নাট্যরূপ দেন 1332 বঙ্গাব্দে, অর্থাৎ 1926 সালে এর নাট্যরূপটি প্রকাশিত হয়। এই উপন্যাসটি সর্বমোট 16টি পরিচ্ছদে বিভক্ত। আমাদের পরবর্তী উপন্যাসটি হচ্ছে গোরা। এটি প্রকাশিত হয় 1910 সালে। এটি একটি রাজনৈতিক উপন্যাস। এটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের 13টি উপন্যাসের মধ্যে সবচেয়ে দীর্ঘতম উপন্যাস এটি। এটি 44টি পরিচ্ছদ নিয়ে উপন্যাসটির প্রথম খণ্ড 1315 বঙ্গাব্দ অর্থাৎ 1909 সালের চৈত্র মাসে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এর স্বদেশ চেতনার সর্বোত্তম প্রকাশ ঘটেছে তার এই গোরা উপন্যাসে। উপন্যাসটির পটভূমি ছিল কলকাতা মহানগরী। এই উপন্যাসে নীল আন্দোলনের প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের সহমর্মিতা প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় এই উপন্যাস পরিকল্পনায় ভগিনী নিবেদিতা এর প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপন্যাসটি ইউরোপের এপিক নভেলের সঙ্গে তুলনীয়। উপন্যাস অবলম্বনে পরিচালক নরেশ মিত্র 1938 সালে একই নামে একটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। গোরা উপন্যাস সম্পর্কে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, গোরার সমতুল্য আর একখানি উপন্যাস বাংলা সাহিত্যে খুঁজে পাওয়া যাবে না। এর উপজীব্য বিষয় হচ্ছে ঊনবিংশ শতাব্দীর ধর্মান্দোলন, স্বদেশ প্রেম ও নারী মুক্তির চিন্তা। গোরা উপন্যাসের নায়ক গৌরমোহন দেশ জাতি ধর্ম অতিক্রম করে বিশ্ব মানবে পরিণত হয়। আমাদের পরবর্তী উপন্যাসটি হচ্ছে চতুরঙ্গ। এটি প্রকাশিত হয় 1916 সালে। গল্পধর্মী সামাজিক মনস্তাত্ত্বিকমূলক উপন্যাস এটি। এই উপন্যাসটির পূর্ব নাম ছিল দামিনী। এটি সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। এই উপন্যাসটি সাধু ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস। চতুরঙ্গ উপন্যাসের বর্ণনাকারী শ্রীবিলাস নামে এক যুবক। 2008 সালে সুমন মুখোপাধ্যায় এই উপন্যাস অবলম্বনে চতুরঙ্গ চলচ্চিত্র নির্মাণ করেন। এর উপজীব্য বিষয় হচ্ছে শচীন নামক এক যুবকের আত্মান অনুসন্ধান। আমাদের পরবর্তী উপন্যাস হচ্ছে ঘরে বাইরে। এটি প্রকাশিত হয় 1916 সালে। এটি একটি রাজনৈতিক উপন্যাস। এটি সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। এই উপন্যাসটি তিনি প্রমোদ চৌধুরীকে উৎসর্গ করেন। এই উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম চলিত ভাষা ব্যবহার করেন। বঙ্গভঙ্গ আন্দোলন এবং স্বদেশী আন্দোলনের পটভূমিকায় উপন্যাসটি রচিত হয়েছে। এই উপন্যাসে বিমলার স্বামী নিখিলেশ এবং তার বন্ধু সন্দীপের ত্রিভুজ প্রেম ফুটে উঠেছে। উপন্যাসটি মোট 18টি পরিচ্ছদে বিভক্ত। বিমলার আত্মকথা 60টি, নিখিলেশের আত্মকথা 60টি এবং সন্দীপের আত্মকথা 4টি পরিচ্ছদে বর্ণিত হয়েছে। 1984 সালে প্রখ্যাত ভারতীয় চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন। এর উপজীব্য বিষয় হচ্ছে ব্রিটিশ ভারতের রাজনীতি। আমাদের পরবর্তী উপন্যাস হচ্ছে যোগাযোগ। এটি 1929 সালে প্রকাশিত হয়। এটি একটি সামাজিক উপন্যাস। উপন্যাসটি 1334 থেকে 1335 বঙ্গাব্দে বিচিত্রা পত্রিকায় 3 পুরুষ নামে প্রথম প্রকাশিত হয়। প্রথম খণ্ডে উপন্যাসটির নাম ছিল 3 পুরুষ। তৃতীয়বার কবি উপন্যাসটির নাম পরিবর্তন করে যোগাযোগ নাম দেন। তার ইচ্ছে ছিল উপন্যাসে 3 পুরুষের কাহিনী লিপিবদ্ধ করার, কিন্তু শেষ পর্যন্ত কেবলমাত্র একটি পুরুষের কাহিনী লিপিবদ্ধ করেছেন। যোগাযোগ উপন্যাসটি অক্সফোর্ড ঠাকুর অনুবাদের অংশ হিসেবে ইংরেজি অনুবাদ করেন সুপ্রিয়া চৌধুরী। অনুবাদ গ্রন্থটি 2006 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়। এর উপজীব্য বিষয় হচ্ছে জমিদার শ্রেণীর বিলুপ্তি ও বণিক শ্রেণীর উদ্ভব। আমাদের পরবর্তী উপন্যাস হচ্ছে শেষের কবিতা।
এটি প্রকাশিত হয় 1929 সালে। এটি একটি রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস বা কাব্য উপন্যাস। এটি প্রভাসী পত্রিকায় প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে এই উপন্যাসের নাম দিয়েছিলেন মিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্র সৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস এটি। প্রথমটি হচ্ছে যোগাযোগ। এই উপন্যাসটিকে চম্পু কাব্য বলা হয়। চম্পু কাব্য হচ্ছে গদ্য পদ্য মিশ্রিত। বুদ্ধদেব বসুর মতে রবীন্দ্রনাথ ঠাকুরের নবজন্ম ঘটেছিল শেষের কবিতায়। উপন্যাসটি শেষ হয়েছে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও কবিতা বা চরণ দিয়ে। আমাদের পরবর্তী উপন্যাস হচ্ছে দুই বোন। এটি প্রকাশিত হয় 1933 সালে। এটি একটি সামাজিক উপন্যাস। এটি একটি মিলনাত্মক উপন্যাস। এটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। উপন্যাসটি তিনি রাজশেখর বসুকে উৎসর্গ করেন। উপন্যাসে দুই বোনের নাম হচ্ছে উর্মিলা ও শর্মিলা। এর উপজীব্য বিষয় হচ্ছে ত্রিভুজ প্রেম। আমাদের পরবর্তী উপন্যাস হচ্ছে মালঞ্চ। এটি প্রকাশিত হয় 1934 সালে। এটি একটি সামাজিক মনস্তাত্ত্বিকমূলক উপন্যাস। এটি একটি বিয়োগান্তক উপন্যাস। এটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। শেষ জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর দুটি পরকীয়া বিষয়ক উপন্যাস রচনা করেছিলেন। তার প্রথম উপন্যাসটি ছিল দুই বোন। এটি 1933 সালে প্রকাশিত হয়, যেটি ছিল মিলনাত্মক। এবং দ্বিতীয় উপন্যাসটি হলো মালঞ্চ, যেটি প্রকাশিত হয় 1934 সালে। এটি ছিল বিয়োগান্তক উপন্যাস। 1979 সালে পরিচালক পূর্ণেন্দু পত্রী মালঞ্চ চলচ্চিত্রায়িত করেন। এর উপজীব্য বিষয় হচ্ছে এক মৃত্যু পথযাত্রী নারী ও তার স্বামীর কাহিনী। আমাদের পরবর্তী এবং শেষ উপন্যাস হচ্ছে 4 অধ্যায়। এটি প্রকাশিত হয় 1934 সালে। এটি একটি রাজনৈতিক উপন্যাস। এই উপন্যাসের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার গল্পের মিল রয়েছে। উপন্যাসটি প্রকৃতপক্ষে এ লিরিক ইন প্রস। এই উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর সন্ত্রাসবাদের সমালোচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের 4 অধ্যায় উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে এর নাম 4 অধ্যায়, যেটি 1997 সালে প্রকাশিত হয়। এটি একটি হিন্দি চলচ্চিত্র। এর উপজীব্য বিষয় হচ্ছে ব্রিটিশ ভারতে অসহযোগ আন্দোলনের পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে রচিত। আমাদের টপিকটি এখানে শেষ হয়েছে। আমি এখন নৈবেত্তিক প্রশ্নগুলো আসলে এড করতে পারিনি, এজন্যই যে এখন যদি আমরা নৈবেত্তিক প্রশ্ন এড করি তাহলে সেগুলো সমাধান করতে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সেজন্য আমি পরবর্তী ভিডিওতে নৈবেত্তিক প্রশ্নগুলো সমাধান করব। এখন আপনাদের পড়ার সুবিধার্থে আমি কিছু নোট করেছি, আপনারা সেগুলো একটু দেখে নিন। আর এই নোটগুলো আমি আমার ফেসবুক পেজে আপলোড করেছি। আপনারা সেখান থেকে সেটি ডাউনলোড করে নিতে পারবেন ফটোগুলো। আর কারো যদি পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। দেখেন, এটি আমি আপনাদের পড়ার সুবিধার্থে নোট করে রেখেছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস মোট 13টি। আপনারা এইভাবে এই পিকচারটি ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে এটি শিখতে পারবেন বা রিভিশন দিতে পারবেন। উপন্যাস, ধরন, সাল, লেখক করুণা। এটি একটি অসমাপ্ত উপন্যাস, 1877 সালে প্রকাশিত হয়। একটু দেখে নিন এইভাবে। এই পিকচারটি আপনি ফেসবুক পেজে পেয়ে যাবেন, তাহলে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে যেসব পত্রিকায় উপন্যাসগুলো প্রকাশিত হয়।
যেমন করুণা প্রকাশিত হয় 1877 সালে, এটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। বউ ঠাকুরানীর হাট, এটি প্রকাশিত হয় 1883 সালে এবং প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। রাজর্ষি প্রকাশিত হয় 1887 সালে, প্রকাশিত হয় বালক পত্রিকায়। চোখের বালি, এটি 1903 সালে নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। নৌকাডুবি 1906 সালে নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। গুড়া 1910 সালে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। চতুরঙ্গ 1916 সালে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। ঘরে বাইরে 1916 সালে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। যোগাযোগ 1929 সালে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। শেষের কবিতা 1929 সালে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। দুই বোন 1933 সালে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। মালঞ্চ 1934 সালে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। এই পিকচারটিও আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন, তাহলে সেটি ডাউনলোড করে আপনারা পড়তে পারবেন। যেসব পত্রিকায় উপন্যাসগুলো প্রকাশিত হয়, এটি আমি দিয়েছি এভাবে পড়ার জন্য, আপনারা এভাবেও পড়তে পারবেন। এই পেজটিও আপনারা ফেসবুক পেজে পেয়ে যাবেন। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গকৃত উপন্যাস। করুণা উৎসর্গ করেন কাদম্বরী দেবীকে, বউ ঠাকুরানীর হাট উৎসর্গ করেন সৌদামণি দেবীকে, ঘরে বাইরে উৎসর্গ করেন প্রমোদ চৌধুরীকে, দুই বোন উৎসর্গ করেন রাজশেখর বসুকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।